তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল দুই বোন। প্রেমার 1 ঘন্টা আগেই স্কুল ছুটি হয়েছিল। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো, আব্বা আসছিল স্কুলে? আসছিল, প্রেমারে নিয়ে গেছে, তোর সাথেও তো দেখা করলো। পদ্মজার গলাটা করুণ শোনালো। পূর্ণার মন খারাপ হয়। আব্বা কেন তার ভালো আপারে ভালোবাসে না? পূর্ণা, পড়ে যাবি, সাবধানে হাঁট। পদ্মজা সাবধান বাণী দিতে দিতে পূর্ণা ধাপাস করে কাদামাটিতে পড়ে গেল। পদ্মজা আঁতকে উঠল। পূর্ণার পা নিমেষেই ব্যথায় টনটন করে উঠল। পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করে, কিন্তু পূর্ণা পদ্মজাকে আঁকড়ে ধরেও উঠতে পারছে না। পূর্ণা পদ্মজাকে কাঁদো কাঁদো হয়ে বলল, আপা, পাটা ভেঙে গেছে মনে হয়। কি ব্যথা করছে, মুচকেছে বোধ হয়, ঠিক হয়ে যাবে। ওঠার চেষ্টা কর, আমার গলা ধরে ওঠার চেষ্টা কর। গ্রামের পথ, গুড়ি গুড়ি বৃষ্টি, পথে কেউ নেই। গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে। সামনে বিল, থই থই জল। তার পাশে ক্ষেত, ডানে বামে কাদামাটির পথ, পিছনে ঝোপঝাড়। পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না। পূর্ণা পা সোজা করার শক্তি পাচ্ছে না। পায়ে প্রচণ্ড ব্যথা, ঠোঁট কামড়ে কাঁদছে। পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে, আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল। পদ্মজার উৎসাহে পূর্ণা পাকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেলল। সাথে সাথে শরীর ব্যথায় বিজলি চমকালো। আপারে, পারছি না, আমার পা শেষ, মরে যাব আমি। এসব বলিস না, পায়ের ব্যথায় কেউ মরে না। আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে। তা দেখে আতঙ্কে পদ্মজার চোখ মুখ নীল হয়ে যাচ্ছে। তার কান্না পাচ্ছে খুব। পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতেই পূর্ণা চেঁচিয়ে উঠল, একটু সাবধানে হাঁটলে কি হতো? ইস, এখন কত কষ্ট হচ্ছে। আপা, পা ব্যথায় খেয়ে নিচ্ছে। পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল। চৌকিতে চোখ তুলে তাকালো ক্ষেতের দিকে। মুহূর্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। পদ্মজা পূর্ণাকে বলল, পূর্ণা, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণার কলিজায় পানি এলো। মনে হলো মাকে দেখেই ব্যথা অনেকটা কমে গেছে। হেমলতা ছুটে আসেন, পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলেন, কিছু হয়নি, এসব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বললেন, তুই বইগুলো নে। হেমলতা এদিকে তার সেলাই করা কাপড় দিতে এসেছিলেন, যার কাপড় সে অসুস্থ বলে নিতে যেতে পারেনি। বাড়িতেও কোনো কাজে মন টিকছিল না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন। ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো। ফেরার পথে দেখতে পেলেন 2টো মেয়েকে, আর একটা মেয়ে পথে বসে আছে, আরেকটা মেয়ে পাশে দাঁড়িয়ে আছে বিপদগ্রস্ত অবস্থায়। মেয়ে দুটোকে চিনতে পেরে তার বুক কেঁপে উঠল। পথ দিয়ে আসলে দেরি হবে, তাই ক্ষেতের রাস্তা ধরলেন। পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পেলে খুব উপকার হতো। 2 মিনিটের মাথায় ভ্যানের দেখা মিলল। অনেক দূরে ভ্যানের অবস্থান। ভ্যানে চিত্রা এবং লিখন শাহ সহ আরো 2জন শুটিংয়ের লোক ছিল। তারা মাতবর বাড়ি গিয়েছিল। যখন ভ্যানের অবস্থান কাছাকাছি, তখন চিত্রা পদ্মজা আর তার মা আর বোনকে দেখল। উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বলল। লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নেমে পড়ল। চিত্রা আগে আগে ভ্যান থেকে নেমে যায়। চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, পূর্ণার কি হয়েছে? পদ্মজা বলল, কাদায় পড়ে পা মচকে গেছে। হেমলতা চিত্রা, পদ্মজা এবং পূর্ণাকে ভ্যানে তুলে দিয়ে ভ্যান ছেড়ে দিল। লিখন সহ বাকি 2জন সহকর্মীকে নিয়ে বাড়ি হেঁটে ফিরবে। পা ব্যথা অনেকটা কম লাগছে। 2টি বালিশের উপর পা রাখা পূর্ণার। ব্রেস নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা। মুখে তুলে খাইয়ে দিলেন, আর বললেন, এবার খুশি? স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তেও বসতে হবে না, এবার খুশি তো? পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে? কোনো সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফুসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে বিব্রত হয়ে উঠল, তারপর ঢোক গিলল। এরপর কাচুমুচু হয়ে মিয়ে যাওয়া গলায় বলল, মোটেও খুশি হইনি। বিকেলে মগা এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে। কথাটি শোনা মাত্র সাথে সাথে যেন উপস্থিত সকলের মাথায় বজ্রপাত পড়ল। পঙ্গু, ভিক্ষুক, অসহায় মানুষটিকে কে মারল? এমন মানুষেরও শত্রু থাকে? এমনই শত্রু যে একদম মেরেই ফেলল? হেমলতা শ্বাসরুদ্ধ কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, কখন? মগা বলল, দুপুরের কথা। দুপুর 2টো কি 3টায় গ্রামবাসী জানতে পারল তার মৃত্যুর কথা। আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে, লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে। মুন্নার আত্মীয় বলতে কেউ নেই। দূরসম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না। মাতবর মুন্নার ভার নিতে চেয়েছিলেন, কিন্তু মুন্না পদ্মজাদের বাড়িতে থাকতে চায়। হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। পদ্মজা পূর্ণা খুব খুশি হলো।
খুশি হলো না প্রেমা। মুন্না প্রেমা সমবয়সী। প্রেমা ভাবলো প্রেমার ভালোবাসাটুকু মুন্না কেড়ে নিবে। হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছে। তারপর পদ্মজাকে বলল, প্রেমা মুন্নাকে পছন্দ করছে না। দুজনের মধ্যে সখ্যতা তৈরি করে দিস, যাতে একজন আরেকজনকে আপন ভেবে নেয়। পদ্মজা আশ্বস্ত করে বলল, চিন্তা করো না আম্মা, কয়দিনে মিশে যাবে দুজন। পূর্ণা পা ব্যথায় ঘুমাতে পারছে না। প্রেমা মুন্না ঘুমে। মুন্না খুব কেঁদেছে। তারপর সে ক্লান্তি নিয়ে বেভোরে ঘুমাচ্ছে। রাত তো কম হলো না। পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল, আম্মা, মুন্নার একটা নতুন নাম রাখা উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদের ভাই, আমাদের নাম প দিয়ে, তাই ওর নামও প দিয়ে হবে, তাই না আপা? হেমলতা হেসে বললেন, তুই নাম রাখ তাহলে। রাখছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে জানা সকালে, যদি ও রাজি হয় তারপর না হয় সবাই ওকে এই নামেই ডাকবো। রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো। হেমলতা মৃদু হাসলেন। পূর্ণা অসুস্থ হলে অনেক বেশি কথা বলে, মুখ বন্ধ রাখতেই পারে না। অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনাবরত কথা বলতে থাকে। গভীর অন্ধকার। আজ বোধহয় আমাবস্যা। হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছে। হাতের কাছে ছুরি লাঠি। গত 3 দিন ধরে তিনি বাড়ির আশেপাশে পায়ের আওয়াজ শুনছেন। তখন ঘরে মোর্শেদ ছিল, একজন পুরুষ ছিল, বুকে সাহস ছিল। আজ মোর্শেদ নেই। মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন। কবে ফিরবেন ঠিক নেই। আজ কিছুতেই ঘুমানো যাবে না। হাতে নাতে সন্দেহকারীকে ধরে আজ এই বিপদ থেকে মুক্তি হতে হবে। কিন্তু অনেকক্ষণ হলো, কেউ আসছে না। চোখ বুঝে আসছে হেমলতার। সারাদিন অনেক খাটুনি গেল তার। কাদামাটিতে ছপছপ করে কেউ আসছেন। হেমলতা সতর্ক হয়ে ওঠেন। শক্ত হাতে লাঠি ও ছুরি ধরেন। পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন। অন্ধকারে পরিষ্কার না মুখটা। আন্দাজে ছুঁড়ে মারেন হাতের লাঠি।